আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেব, সিও অ্যান্ড ফাউন্ডার অ্যাকাউন্টিং ইজি। আমরা আজকে শিখব ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা পর্ব 2। আমরা অলরেডি একটা জাবেদা পর্ব দেখিয়ে এসেছি। এই পর্ব হলো আমাদের দ্বিতীয় পর্ব। তুমি যদি প্রথম পর্বটি খুঁজে না পাও তাহলে আমাদের এই ডিসক্রিপশনে চলে যাও, তাহলেই পেয়ে যাবা লিঙ্ক, অথবা প্লেলিস্টে গিয়ে দেখো, আমি ব্যাংক সমন্বয় বিবরণীর অনেক ভিডিও দিয়েছি, তুমি চাইলে সিকোয়েন্স মেনটেন করে সবগুলো দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমরা জাবেদা শিখতে গেলে দুটা জিনিস জেনেছি। কি দুটা জিনিস জেনেছি? যদি ব্যাংকে টাকা বাড়ে ব্যাংক হিসাবে ডেবিট হবে, ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাবে ক্রেডিট হবে। বুঝি না, তুমি জাস্ট তোমাকে কিচ্ছু মনে রাখতে হবে না, এই দুইটা ইনফরমেশন নাও আর ম্যাথ করে ফেলো। যদি ব্যাংকে টাকা বাড়ে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট। ভাই বুঝাচ্ছি। আমরা প্রথম পর্বে ছক সম্পর্কে আমরা জেনেছি। ছক অ্যাজ ইউজুয়াল যেমনটা হয় সাধারণ জাবেদা তেমনই আমরা ছক দিছি। আর হ্যাঁ, সাধারণ জাবেদা তোমরা যারা এই যে মুখস্থ করো, সম্পদ দায় চিহ্নে করো, তাদের জন্য কিন্তু আমি সাধারণ জাবেদার এতগুলো ভিডিও দিয়েছি। অনেক মজা করে তোমরা পড়তে পাবা এবং খুব সহজে সেগুলো মনে রাখতে পাবা। চাইলে সাধারণ জাবেদার ক্লাসটা করে আসতে পারো। আসো, আমরা এখানে অনেক ইনফরমেশান নিয়েছি। এটা একটা বিগত বছরের প্রশ্ন। হ্যাঁ, এটা বেশ কয়েকবার এসেছে। তা অনেক ইনফরমেশান নিয়ে এসে আমি শেষে এসে দেখলাম তারা বলেছে জাবেদা করো 3, 4, 5, 6। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এই 4টা মাত্র জাবেদা করতে বলছে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এই 4টায় জাবেদা করবো নাকি সবগুলোই করব। আমরা সবগুলো করার চেষ্টা করব। দেখো, এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম এরকম যেটা লাইন থাকবে সেটা জাবেদা হয় না। যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 20,500 টাকা, এটা হলে একটা লাইন না, এই লাইনের জাবেদা হবে না। কেন হবে না? ওই 1 নম্বরে যেটা থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত অথবা উদ্বৃত্ত, এরকম প্রথম যে লাইনটা থাকবে সেটা জাবেদা হবে না। প্রথম কথা শেষ, তার মানে এটা বাদ। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, যেহেতু ব্যাংকে আদায় হয়নি এই কারণে আমরা এটা জাবেদা করব না। ঠিক আছে? আচ্ছা, এগুলো কেন করব না এগুলো বিষয়ে আমরা আর একটা ভিডিও দিলে মনে হয় ভালো হয়। এখানে বললে অনেকে বুঝবা না। সরাসরি আমরা একটা কাজ করি, জাবেদা করতে বলছে 3, 4, 5, 6, আমরা এই 4টা জাবেদা করে ফেলি। শোনা ঠিক আছে? তাহলে আমরা ম্যাথ শুরু করে দেই। তার মানে 3 তারিখের আমাদের জাবেদা কোনটা জানো? 3 তারিখে জাবেদা হলো যে ব্যাংক বিনিয়োগের সুদ আদায়। মানে আমি যেখান থেকে এই জাবেদাগুলো নিয়েছি বা এই যেখান থেকে আমি এই ম্যাথটা নিয়েছি সেখানে সিকুয়েন্স দেওয়া ছিল, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। সো ওই অনুযায়ী এটা আমাদের 3 নাম্বারে পড়ে। তাহলে দেখি পড়ি। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 500 টাকা, নগদান বইতে লেখা হয়নি। জাবেদা করতে গেলে এই যে নগদান বইতে লিখছি কি লিখে নাই ওই দিক পর্যন্ত যাওয়ারই দরকার নেই। যদি যাও তাহলে কনফিউশনে পড়ে যাবে আর জাবেদা পাবা না। ঠিক আছে? তাহলে প্রথম একটা স্টেপ তোমার মাথায় আমি ঢুকাই দিলাম, গার্বেজ। নগদান বইতে লেখা হয়েছে কি হয় নাই ওটা আমাদের দেখার সময় নেই। এর আগেরটুকু শুধু পড়ো, তুমি অটোমেটিক জাবেদা পেয়ে যাবা। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 500 টাকা। ভাই, আমি ক্লাসের শুরুতে বলেছিলাম ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে ব্যাংক হিসেবে ডেবিট, ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসেবে ক্রেডিট। তাহলে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে 500 টাকা। তাহলে ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে, তাহলে ব্যাংকে টাকাটা বাড়ছে নাকি কমছে? সহজ কথা, ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে ব্যাংকে টাকা বাড়ছে নাকি কমছে? ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে ব্যাংকে টাকা বাড়ে। আবারও শোনো, ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে ব্যাংকে টাকা বাড়ে। মনে থাকবে না ভাই? থাকবে। তাহলে ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে ব্যাংকে যদি টাকা বাড়ে, ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসেবে কি হয়? ডেবিট হয়।
তাহলে আমরা 3 তারিখে যে জাবেদাটা আছে সেটা 3 নাম্বার দিলাম। তাহলে ব্যাংক যেহেতু বিনিয়োগের সুদ আদায় করেছে, এই কারণে আমরা ব্যাংক হিসাব ডেবিট করব। ব্যাংক হিসাব ডেবিট করব। কত আছে? 500 টাকা। তাহলে আমরা 500 টাকা ডেবিট করলাম। এখন প্রশ্ন, ভাই তাহলে ক্রেডিট কি হবে? ক্রেডিটটা খুঁজে বাহির করেন। দেখেন ব্যাংকে কি কারণে টাকাটা বাড়লো বলেন তো? ব্যাংকে যে কারণে টাকা বাড়লো সেটা আমাদের ক্রেডিট। এই যে বিনিয়োগের সুদের কারণে টাকা বাড়ছে, এই কারণে আমরা বিনিয়োগের সুদ ক্রেডিট করব। বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ঠিক আছে ভাই, কেন হইলো বুঝি না। ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে ব্যাংকে টাকা বেড়ে যায়, যেহেতু ব্যাংকে টাকা বেড়ে যায় এই কারণে ব্যাংক হিসাব ডেবিট। এখন ব্যাংকে যে কারণে টাকা বাড়লো সেটা ক্রেডিট। এই যে এটার কারণে টাকা বাড়ছে, এটা ক্রেডিট। এবার 4 নাম্বারটা আসো। 4 নাম্বারটা লিখলাম। তার মানে এটা যদি 3 নাম্বার হয় তাহলে এটা অবশ্যই 4 নাম্বার। ওকে, আসো। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলনের সুদ 200 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। এই যে এগুলো মানে এই যে এইটুকু, ঠিক আছে, নগদান বইতে লেখা হয়নি। ভাই আরেকবার বোঝেন, আপনার লেখা বোঝা যায় না, আবার বুঝান। তাহলে আমরা আরেকবার পড়ি। জমা অতিরিক্ত উত্তোলনের সুদ 200 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। আমি বলেছিলাম কি ওয়াই লেখছে কি লেখে নাই ওইটা আমার দেখার সময় আছে রে ভাই। জাবেদা করার সময় ওইটুক দেখারই দরকার নেই। আল্লাহর রাস্তায় বাদ, কাটা দিয়ে দেবেন। হ্যাঁ, কাটা দিয়ে দেবেন। তাহলে জমাতিরিক্ত উত্তোলনের সুদ, ভাই জমাতিরিক্ত উত্তোলনের সুদটা যদি তুমি বুঝে যাও তাহলেই পেয়ে যাবা। জমাতিরিক্ত উত্তোলন কি? দেখো, অতিরিক্ত জিনিসটা বুঝতে হবে। ধরে নাও তোমার ব্যাংকে 5,000 টাকা আছে, তুমি ব্যাংক থেকে 10,000 টাকা উঠাইছো, তাহলে ওই যে 5,000 টাকা বেশি নিলা ওটা অতিরিক্ত। তোমার ব্যাংকে 15,000 টাকা আছে, ব্যাংক থেকে 20,000 টাকা নিলা, তাহলে যে 5,000 টাকা ব্যাংক থেকে বেশি নিলা ওটা জমাতিরিক্ত। এই যে 5,000 টাকা যে তুমি ব্যাংক থেকে বেশি নিলা, এই 5,000 টাকা বেশি নেওয়ার কারণে ব্যাংক অবশ্যই তোমার কাছ থেকে সুদ নেবে। তাহলে যে সুদটা নিল এটা জমাতিরিক্ত সুদ। তার মানে ভাইয়া তুমি তো উত্তোলন করছো। আরও যদি সহজ ভাষায় বলি, উত্তোলন করলে কী হয় বলো তো? ব্যাংক থেকে তুমি উত্তোলন করছো, অতিরিক্ত উত্তোলন করছো, 10-এর জায়গায় 20 উত্তোলন করছো। সেই যে উত্তোলন করে নিয়ে আসলে ব্যাংকে টাকা কমে যায়। আর যদি ওই ব্যাংকে যদি টাকাটা কমে যায় তাহলে ব্যাংক এবার কি করবে? তুমি যেহেতু অতিরিক্ত নিছো তাহলে ব্যাংক তোমার এবার সুদ ধরবে, আরও বেশি টাকা কাটবে। যেহেতু আরও টাকা কাটবে ব্যাংক, তাহলে কি জমা অতিরিক্ত উত্তোলনের সুদ মানে ব্যাংকে টাকা কমে যায়। বুঝতে পারলেন? বুঝি না ভাই, বুঝি না, আবার বুঝান, মাথা ঘুরে বলতেছি। দেখো, সহজ ভাষায় মনে রাখো, যদি তুমি জমাতিরিক্ত উত্তোলনের সুদ, এই জমাতিরিক্ত এই কথাটা দেখতে পারলেই তুমি বুঝে যাবা ব্যাংকে টাকা কমে গেছে। অথবা এই উত্তোলন এটা দেখলেও বুঝে যাবা যে ব্যাংক থেকে টাকাটা উঠাই নিয়ে আসছে, তার মানে ব্যাংকে টাকা কমে গেছে। অথবা যদি জমাতিরিক্ত উত্তোলনের সুদের কথা বলে তার মানে তুমি বুঝে যাবা যে যেহেতু আমরা উত্তোলন করেছিলাম, ব্যাংক থেকে টাকা নিয়ে আসছিলাম, বেশি টাকা অতিরিক্ত টাকা নিয়ে আসছিলাম, এই অতিরিক্ত টাকার উপর ব্যাংক অবশ্যই সুদ নেবে। যেহেতু ব্যাংক সুদ নেবে তার মানে ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। যেহেতু ওই যে সুদ নিয়েছে 200, তার মানে আমাদের পকেট থেকে কি টাকাটা নিছে, নাকি ব্যাংকে আমাদের টাকা ছিল, আমাদের অ্যাকাউন্ট ছিল, সেখান থেকে কেটে নিছে? সেখান থেকে কেটে নিছে। তার মানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমছে। যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে, ব্যাংক হিসাব ডেবিট না ক্রেডিট? ব্যাংক হিসাব তখন হয়ে যাবে ক্রেডিট। ভাই কেন ব্যাংক হিসাব ক্রেডিট হইল বলো তো? ব্যাংক হিসাব ক্রেডিট কত? 200। কারণ জমাতিরিক্ত উত্তোলনের সুদ মানে ব্যাংকের থেকে টাকাটা কমে যায়। কেন কমে যায় আমি বারবার বলেছি। এখন ডেবিট কি হবে? ডেবিট ওইটাই হবে যে কারণে টাকাটা কমছে। কি কারণে কমছে? জমাতিরিক্ত উত্তোলন। তাহলে তোমার লিখবা জমাতিরিক্ত উত্তোলনের সুদ, ঠিক আছে, জমা অতিরিক্ত উত্তোলনের সুদ, ঠিক আছে, কত? 200 টাকা ডেবিট। এটা ডিআর। ঠিক আছে ভাই বোন? ভাই বুঝি না, বোঝার দরকার নাই, তুমি তারপর একটা দেখো। এবার 5 নাম্বারটা আসো। কোনটা 5 নাম্বার রে? এটা গেল, এটা গেল, এই যে এটা 5 নাম্বার।
লাভ্যাংশ বাবদ 400 টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। আরে ওই লেখছে কি লেখে নাই ওইটা আমার দেখার সময় আছে? দেখে কি মাথা নষ্ট করার কোনো দরকার আছে? নাই, এখান বাদ। তাহলে আবার পড়ি, লাভ্যাংশ বাবদ 400 টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে, এই পর্যন্ত থেমে যাও। লাভ্যাংশ বাবদ 400 টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে, এই পর্যন্ত থেমে যাও। লাভ্যাংশ বাবদ 400 টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে, বলো তো এই যে লাভ্যাংশ যে 400 টাকা আদায় করেছে, কোন বেটা আদায় করেছে? ব্যাংক আদায় করেছে। যেহেতু সরাসরি ব্যাংক আদায় করেছে, আদায় করলে ব্যাংকে টাকা বাড়ে না কমে? ব্যাংকে টাকা বাড়ে। ভাই বুঝি না ভাই বুঝান, বুঝাচ্ছি ভাই, খুব সূক্ষ্ম একটা বিষয়। লাভ্যাংশ বাবদ 400 টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে, দেখো এখানে সরাসরি আদায় করেছে, যেহেতু আদায় করা মানে কি টাকাটা বাড়ে। তুমি ধরে নাও কিছু আদায় করেছো, তার মানে তোমার ওখানে ওই জিনিসটা বাড়বে। তুমি ধরে নাও একটা মার্কার আদায় করেছো কারো কাছ থেকে, তার মানে তোমার একটা মার্কার বাড়ছে। ঠিক সেরকম সরাসরি ব্যাংক আদায় করেছে, তাহলে সরাসরি ব্যাংক কি আদায় করলো রে ভাইয়ে? সরাসরি ব্যাংক আদায় করলো লাভ্যাংশ। যেহেতু ব্যাংক লভ্যাংশ আদায় করছে সরাসরি, তার মানে ব্যাংকে টাকা বাড়লো। লভ্যাংশ যদি ব্যাংক আদায় করে কারো কাছ থেকে, তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকাটা বাড়ে, অবশ্যই আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ে। এখানে ভাই এই জিনিসটা যদি আমি তোমার মাথায় ঢুকাইতে না পারি যে লাভ্যাংশ আদায় করলে তোমার অ্যাকাউন্টেই টাকাটা বাড়ে, বিষয়টা এমনটা না যে ব্যাংক মানে টাকাটা ব্যাংক নিয়ে নিল। মানে এই যে এখানে যে একটা মারপেস আছে, এটা বোঝানোটা তোমাকে খুব মুশকিল। তুমি যদি নিজ থেকে কল্পনা করতে না পারো যে যদি টাকাটা বাড়ে তোমার অ্যাকাউন্টে, ব্যাংকে তোমার অ্যাকাউন্টে টাকাটা বাড়বে, যদি টাকাটা কমে ব্যাংক থেকে তোমার অ্যাকাউন্ট থেকেই টাকাটা কমবে। ঠিক আছে, এখানে কোনো জিন ভূত এসে তোমার টাকা পয়সা হিসাব কিতাব বা অন্য কিছু করবে না, নাড়াচাড়া। তোমার অ্যাকাউন্ট থেকেই বাড়বে, তোমার অ্যাকাউন্ট থেকেই কমবে। তো বিষয়টা এমন না যে তোমার পকেট থেকে কমে যাবে। এই মালটা যদি তোমার মাথায় ঢুকাইতে না পারি, কিচ্ছু বুঝবা না। তাহলে দেখো এই অধ্যায়, বিশ্বাস করো হাজার হাজার শিক্ষার্থী এই অধ্যায় জীবনেও পড়ে না। কেন পড়ে না? সব থেকে কঠিন অধ্যায় তাদের কাছে এটা, আর আমার কাছে সব থেকে সহজ অধ্যায় এটা। বুঝতে পারলা? আমার কথা শুনলে সহজ, না শুনলে কঠিন। দেখো লাভ্যাংশ বাবদ 400 টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে। ব্যাংক যেহেতু 400 টাকা আদায় করেছে, তাহলে ব্যাংকে আমাদের অ্যাকাউন্টে 400 টাকা বাড়ছে। ভাই ব্যাংকে যদি টাকা বাড়ে তাহলে কি ডেবিট হয় না ক্রেডিট হয়? আমারে বলো। ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট হয় না ক্রেডিট হয়? বলো। ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট, তাহলে আমরা লিখে ফেলি ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। কত টাকা? 400 টাকা। 400 টাকা। ক্রেডিট কি হবে? ভাই যে কারণে টাকাটা বাড়লো সেটাই ক্রেডিট। কী কারণে বাড়ছে? এই যে লভ্যাংশ, তার মানে লভ্যাংশ হিসাব ক্রেডিট বা প্রাপ্ত লভ্যাংশ ক্রেডিট। যেহেতু আমার জায়গা না আটায় আমি লভ্যাংশই লিখলাম। কি হলো? লভ্যাংশ হিসাব ক্রেডিট 400। তাহলে আমি কি করলাম? এখানে যেটা করলাম যে লভ্যাংশ 400 টাকা আদায় করেছে ব্যাংক, যেহেতু ব্যাংক আদায় করেছে ব্যাংকে টাকা বেরিয়ে গেছে, ওই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। ডেবিট, ক্রেডিট কি হবে? যেটা বাড়ছে সেটাই ক্রেডিট। ঠিক আছে, এই যে লভ্যাংশর কারণে বাড়ছে, এই কারণে লভ্যাংশ ক্রেডিট। খুব মজা কিন্তু, হ্যাঁ মজা গায়া। দেখেন তারপর বলছে 7 নাম্বারটা, তার মানে আমরা এটা করলাম, এটার পরে ব্যাংক এত টাকা, তার মানে এটা আসতেছে না। ঠিক আছে, এই যে এখান থেকে এটা পুরোটাই একটা ম্যাথ, মানে পুরোটাই একটা তারিখের। তো বিষয়টা এইটা আছে বলে যেমনটা না যে এটা আলাদা এটা আলাদা। ঠিক আছে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত পুরা একটা তারিখের। তাহলে এই যে এটা হলো আমাদের কোনটা? 7 তারিখের। এই 2 লাইন হলো আমাদের 7 তারিখের। দেখো ব্যাংকে জমা দেওয়া 3000 টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা এইখানের কি দরকার আছে রে? এখানে এই যে ঢাকে দিলাম। ঠিক আছে, এবার দেখো তা পাও কি না? এবার পাওয়া কথা। ঠিক আছে, ব্যাংকে জমা দেওয়া 3000 টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা এখান তো বাদেই, আমরা এখানে একটা কিওয়ার্ড পেয়েছি, মনে রেখেছো? এই যে প্রত্যাখ্যান বেড়া, এই প্রত্যাখ্যান বেড়া এসে আমাদেরকে সহজ করে দিয়েছে। আমরা 1 নাম্বার ভিডিওতে বলেছিলাম যদি প্রত্যাখ্যান কথা থাকে তাহলে কি হয়? প্রত্যাখ্যান কথা থাকলে কি হয় রে সোনা? প্রত্যাখ্যান কথা থাকলে কি হয় রে সোনা? এটা বলাই লাগবে, না হলে পাবাই না।
যদি প্রত্যাখ্যান কোথাও কোথাও দেখতে পাও তাহলে কি হবে, ব্যাংক থেকে টাকাটা কমে যাবে। আর প্রত্যাখ্যান হয় কার চেক? কার চেক? দেনাদারের চেক। শোনা যায় না তোমার কথা, ঠিক আছে? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা লাইনটা পড়লাম, ব্যাংকে জমা দেওয়া 3000 টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়েছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এটা তো দরকারই নাই, এই প্রত্যাখ্যান কথাটা দেখেই বুঝে ফেললাম ব্যাংক থেকে টাকাটা আমাদের কমে গিয়েছে। যেহেতু ব্যাংক থেকে টাকা কমে আর প্রত্যাখ্যান হয় কার চেক? দেনাদারের চেক। তাহলে এবার বলো এই প্রত্যাখ্যান মানে কি? ব্যাংক থেকে টাকা কমে। আর এবার তুমি আমাকে আর একটা কথা বলো, ব্যাংক থেকে টাকা কমা মানে কি? ব্যাংক থেকে টাকা কমা মানে ব্যাংক থেকে টাকা কমা মানে 7 তারিখ, ব্যাংক থেকে টাকা কমা মানে ব্যাংক হিসাবে ক্রেডিট হওয়া। তাহলে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করলাম, ব্যাংক হিসাব ক্রেডিট করলাম। ডেবিট কি করব ভাইয়া? ডেবিট কি করবে? যে কারণে বাড়ছে সেটাই ডেবিট। ও, এখানে তো বাড়াবাড়ির কোনো কথাই নেই। তাহলে প্রত্যাখ্যান হয়েছে কার চেক বলেন তো? দেনাদারের চেক। এই কারণে দেনাদার হিসাব ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব, ঠিক আছে? দেনাদার হিসাব ডেবিট। কত টাকা গো? 300 টাকা। ভাই বুঝি নাই, আবার বুঝান। 1 মিনিটে সকল জাবেদ আমি করব, ঠিক আছে? তোমরা শুধু শুধু সময় লাগাও। সহজ হিসাবে, সহজে হিসাব করলে সহজ, কঠিন হিসাব করলে কঠিন। হ্যাঁ, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে। ভাই ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে ব্যাংকে টাকা বাড়ে, এই কারণে ব্যাংক হিসাব ডেবিট। যে কারণে বাড়ছে সেটা ক্রেডিট, বিনিয়োগের সুদ ক্রেডিট। জমাতিরিক্ত উত্তোলন, যেহেতু ভাই জমাতিরিক্ত উত্তোলনের উপর সুদ ধরছে, যে জমাতিরিক্ত উত্তোলনের সুদ ধরছে, তার মানে জমাতিরিক্ত উত্তোলনের উপর সুদ ধরলে কি হয়? ব্যাংকে টাকা কমে যায়। যেহেতু ব্যাংকে টাকা কমে, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট, ডেবিট কী হবে? জমাতিরিক্ত উত্তোলন। লাভ্যাংশ বাবদ 400 টাকা ব্যাংক সরাসরি আদায়। ব্যাংক যদি টাকা পয়সা আদায় করে ব্যাংকে টাকা বাড়ে, ব্যাংক হিসাব ডেবিট। ক্রেডিট কী হবে? লভ্যাংশ যেহেতু আদায় করছে, লভ্যাংশ ক্রেডিট। যদি এমনটা হতো, লভ্যাংশ না বলে বললো যে তোমার বান্ধবীর কাছ থেকে ব্যাংক সরাসরি আদায় করেছে, তাহলে কি? ব্যাংক হিসাব ডেবিট, তোমার বান্ধবীর নাম ক্রেডিট। যদি বলতো তোমার মাথা বা ব্যাংকের মাথা থেকে 400 টাকা ব্যাংক সরাসরি আদায় করেছে, তাহলে ওই যে ব্যাংক ডেবিট, তাহলে কোন জায়গা থেকে আদায় করেছে? ব্যাংকের মাথা থেকে, ওই ব্যাংকের মাথা ক্রেডিট। যদি বলতো তোমার যে সব থেকে বড় শত্রু, তার কাছ থেকে ব্যাংক 400 টাকা জোর করে আদায় করেছে, তাহলে এই যে ব্যাংক যেহেতু আদায় করেছে, আদায় করলে ব্যাংক হিসেবে ডেবিট, ওই যে তোমার ওই শত্রুটা ক্রেডিট। বুঝতে পারলা? এবারও যদি না বুঝো, ওই মাথা রাখিও না ভাই, মেকারের দোকান নিয়ে গিয়ে ঠিক করে নিবা, মাথায় জং ধরছে। তাহলে দেখো, এবার এটা দেখো, ব্যাংকে জমা দেওয়া 3000 টাকার একটি চেক প্রত্যাখ্যান হয়েছে যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এটা তো দরকার নাই, যেহেতু ব্যাংকে জমা দেওয়ার একটি চেক প্রত্যাখ্যান। ভাই প্রত্যাখ্যান কথাটা দেখলেই আমি একটা কথা বলেছি, এই মালটাই শুধু এক্সেপশন। এটা এমন একটা পিস, এটা দেখেই বোঝা যায়। প্রত্যাখ্যান মানে দেনাদারের চেক প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান মানে ব্যাংকে টাকা কম আসে, ব্যাংকে টাকা কম আসে মানে ব্যাংক হিসেব ডেবিট। তাহলে প্রত্যাখ্যান মানে কার চেক প্রত্যাখ্যান? দেনাদারের চেক প্রত্যাখ্যান। এখানে দেনাদার হিসেব ডেবিট। ইজি ইজি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটি পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।